আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। সিলেটে জলাবদ্ধতার কিছুটা উন্নতি। কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে সব নদ নদীর পানি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে সৃষ্টি করে দেশের ক্ষতি চেয়েছে বললেন ওবায়দুল কাদের। এই সরকার দিয়ে জাতির উন্নতি সম্ভব নয়, মন্তব্য রিজভীর। বাণিজ্য মন্ত্রণালয় 26টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বঙ্গোপসাগরকে যুক্ত করে বৃদ্ধির চেষ্টা চলছে বিশ্ব বাণিজ্য। এবং পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। নির্বিঘ্ন এই যাত্রায় চোখে মুখে স্বস্তি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ও ভারতের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জ পৌর শহর সহ জেলার সকল নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রতিনিধি আবু হানিফ ও মৃণাল কান্তি দাসের তথ্যচিত্রে আমেনা হীরার রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জে সৃষ্ট বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। পানি খুবই কমছে, দক্ষিণ দিকে আবার পানি বাড়ছে। কালকে একটু পানি ছিল, আজকে সকাল থেকে আবার পানি বাড়তেছে। আমাদের ঘরে উঠে গেছে। এই যে পাড়া মহল্লা আছে সেদিকে গিয়ে পানি বাড়তেছে, মানুষের বাসায় পানি উঠে গেছে। পানিতে ডুবে জেলা শহরের সাথে ছাতক ও দোয়ারা বাজার এই দুই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই দুই উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তো ব্যক্তি অসুবিধা বাবা, হানি উঠলে বুঝো না নিহি কোনো করণ জানা কিনো না, খাওয়ার অসুবিধা, ব্যক্তারে অসুবিধার হুত। গরু আসছে আটুইমা পানি, গরুটাই বাড়া আছে কমরিমা পানি। অসুবিধা আছে, খানি বডির অসুবিধা, কোনো সাহায্য হচ্ছে না। রান্না বাড়া খাওয়ার সমস্যা, পানি হাঞ্জির সমস্যা। জেলার বিশম্বরপুর থানা পুলিশের পক্ষ থেকে 3 শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে তাদের রান্না করে খাবার বিতরণ করেন পুলিশ সদস্যরা। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ডিআইজি স্যারের এবং এসপি স্যারের নির্দেশনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের ভালো আছে এখন পর্যন্ত। আমরা পাশাপাশি আমাদের স্যারদের নির্দেশনায় আমাদের পক্ষ থেকে প্রায় 14-15টা পরিবারের মধ্যে খিচুড়ি পরিবেশন করি। বন্যা দুর্গত এলাকায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় সংসদ সদস্য। এখন আমাদের তাদের দরকার, তাদেরকে শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া এবং যারা দূরে যোগাযোগহীনতা আছেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উজানে ভারী বৃষ্টি না হওয়ায় নদীর পানি কিছুটা কমেছে। কুশিয়ারা ছাড়া অন্যান্য নদ নদীর পানি কমছে, তবে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে সুরমা। আমেনা হীরা, মাই টিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি সহ হাওরের পানিগুলো কিন্তু এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় যদিও 16 মিটার পানি কিন্তু সুরমা নদীতে কমেছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে হাওরের যে পাড়ের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম পাটনার হাওরের যে পাড়ে যে গ্রাম রয়েছে সেই গ্রামে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামগুলা কিন্তু প্লাবিত হয়েছে। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে তারা 531টি আশ্রয় কেন্দ্র কিন্তু খুলেছে। এর মধ্যে প্রায় 10,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তাদেরকে কিন্তু শুকনো খাবারের পাশাপাশি তাদেরকে কিন্তু রান্না করে খিচুড়িও কিন্তু এইভাবে দেওয়া হচ্ছে। তারপরেও অনেকের কিন্তু অভিযোগ যে এই খাবার কিন্তু পর্যাপ্ত না। এর পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরা যদি কিছু ত্রাণ সহযোগিতা করে তাহলে সুনামগঞ্জবাসী অনেকটা উপকৃত হবে। এইভাবে টানা
বর্ষণ এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জবাসী কিন্তু একটি আতঙ্কের মধ্যে রয়েছে। গত 2022 সালের যে বন্যা ছিল সেই ভয়াবহ বন্যাকে কিন্তু এখনো সুনামগঞ্জবাসী কিন্তু তাদের যে একটি ভয়, সেই ভয় কিন্তু এখনো দূর হচ্ছে না, যার ফলে সুনামগঞ্জবাসী কিন্তু অনেকটা ভয়ের মধ্যে তারা রাত পার করছে। মানুষ ছুটাছুটি করছে আশ্রয় কেন্দ্রের দিকে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সুনামগঞ্জের বন্যার সর্বশেষ। হানিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মৃণাল, সিলেটে এখন বন্যার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজিয়া। আপনি জানেন যে পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটে যে বন্যার পরিস্থিতি হয়েছিল, আজ কিন্তু তার কিছুটা উন্নতি হয়েছে। যদিও পানি কিছুটা কমেছে, পানি কমলেও সড়ক এবং বাসাবাড়িতে যে পানি প্রবেশ করেছিল তা থেকে কিন্তু পানি এখনো পুরোপুরি নেমে যায়নি। পুরোপুরি নেমে না যাওয়ায় কিন্তু যারা জলমগ্ন মানুষ ছিলেন তাদের দুর্ভোগ কিন্তু কমেনি। আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে সিলেট নগরীর তালতলা পয়েন্ট। আপনি তালতলা পয়েন্টের অবস্থাটি দেখছেন যে গতকালও কিন্তু এখানে প্রায় কোমর পানি ছিল, কিন্তু পানি কিছুটা কমেছে। কমলেও কিন্তু এখান থেকে পুরোপুরি নামা যায়নি। পানি না নামায় কিন্তু যারা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকেও পানি না নামায় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। এবং সিলেট মহানগরীর প্রায় 23টি ওয়ার্ডে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং প্রায় অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন এবং অনেকেই কিন্তু এর মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং অনেকেই কিন্তু পানিমগ্ন গড়ে অবস্থান করছেন। যারা পানিমগ্ন গড়ে অবস্থান করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। তারা বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার এবং বিশেষ করে পয় নিষ্কাশনে কিন্তু তারা ভুক্তভোগী রয়েছেন। এবং সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রথম থেকেই বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। আশ্রয়কেন্দ্র খোলা থেকে শুরু করে আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান নিয়েছেন তাদের খাবারের ব্যবস্থা করেছে। তাছাড়া সরকারের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন সাহায্য সুবিধা আসছে এবং যদি সবাই এগিয়ে আসে তাহলেই কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ অতি দ্রুত মোকাবেলা করা সম্ভব হবে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন মৃণাল কান্তি দাস। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। দুপুর 12টায় তিস্তা নদীর পানি কাউনিয়া ব্রিজ পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার এবং দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নিম্নাঞ্চলে পানি বাড়লেও এখনও বাড়িঘরে পানি প্রবেশ করেনি। তবে টানা বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতায় প্রায় শতাধিক বাড়ি পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা মোকাবেলায় জরুরি বৈঠক করেছে জেলা প্রশাসন। ধল্লা নদীর পানি বাড়তেছে, এমন পরিমাণ বাড়তেছে যাতে আর এক হাত বাড়লে আমাদের ঘরবাড়ি নিয়ে চলাফেরা অসুবিধা হয়। তো রাত্রে থেকে অনেক বেশি বাড়তেছে, এখন বলা যায় না দিনের মধ্যে এখন কি হয়ে যায়। আশঙ্কা করা যায় বন্যা। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, উত্তরাঞ্চলে তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির কি খবর আছে আপনার কাছে, আমরা জানবো। জি ফৌজু, আপনাকে জানিয়ে রাখি যে উত্তরাঞ্চলে যে বিশেষ করে তিস্তা, ধরলা, দুধকুমার এই নদীগুলোতে কিন্তু যে পানি, সেটি কিন্তু পানি একেবারে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই হঠাৎ যে এই বন্যা, এই আকস্মিক বন্যার কারণে কিন্তু উত্তরাঞ্চলের বেশ কটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে মানুষ, বিশেষ করে যে তিস্তা তীরবেষ্টিত যে নিম্নাঞ্চলগুলো সেগুলো কিন্তু একেবারেই প্লাবিত হয়েছে। এবং আপনাকে বিশেষ করে জানিয়ে রাখি যে তিস্তা তীরবেষ্টিত যে জায়গাগুলো সেখানে যে আমরা দেখেছি যে সেখানে কিন্তু বিশেষ করে ফসলগুলো কিন্তু বিশেষ করে যে উঠতি ফসল, বিশেষ বাদাম এবং যে ভুট্টা, সেটি কিন্তু যেহেতু চরে যে আবাদগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু একেবারে পানির নিচে যাওয়ায় এখানকার মানুষ কিন্তু পানির নিচ থেকে এই বাদাম, আমি যে জায়গাটাতে ক্যামেরার চোখে যেটি দেখানোর চেষ্টা করছি যে বাদাম, এক কৃষক কিন্তু আমরা দেখেছি যে তিস্তার চর থেকে কিন্তু পানির নিচ থেকে তার যে ক্ষেত, বাদাম ক্ষেত, সেটি কিন্তু উত্তোলন করে নদীর কিনারে কিন্তু নৌকায় চোখে কিন্তু নদীর কিনারে আনছেন। এবং সেই কৃষকের সাথে আমরা কথা বলেছি, কৃষক যেটি বলছেন যে
তার যেটুকু আসলে এই যে অনেক টাকা খরচ করে যে আবারটুকু করেছিলেন, এই তিস্তায় হঠাৎ করে যে বন্যা, আকস্মিক বন্যার কারণে তার যে পুরো বাদামের ক্ষেত কিন্তু একেবারে নষ্টের পথে, যেটুকু পেয়েছেন ততটুকু কিন্তু নিয়ে সেটি কিন্তু নিয়ে তীরে এসে কিন্তু ভিড়িয়েছেন। তবে সব মিলে যদি বলি যে রংপুরের এই তিস্তা যে স্তর বেষ্টিত নিম্নাঞ্চলগুলো আমরা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু অনেক পরিবার তারা পানিবন্দী হয়েছেন এবং সেখানে শুকনো খাবার সংকট, খাবার পানি সংকট কিন্তু রয়েছে এবং বিশেষ করে অনেক পরিবার কিন্তু এখনো তাদের বাড়ির আঙ্গিনা এবং বাড়ির যে ঘরেও কিন্তু পানি প্রবেশ করেছে। সেই পরিবারগুলো কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং সরকারি বরাদ্দের থেকে যে তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তারা যেটি বলছেন এবং সর্বশেষ যে এই তিস্তার যে তীরবেষ্টিত মানুষের যে দীর্ঘদিনের পরিকল্পনা, যেটি তিস্তা মহাপরিকল্পনা যেটি দাবি করে আসছিলেন, সেটি যেন সরকার দ্রুত পদক্ষেপ নেয়, এমনটাই কিন্তু দাবি এখানকার মানুষজনের। এই ছিল যে রংপুরের যে তিস্তা নদীর পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে নদ নদীর পানি বৃদ্ধির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। বর্ষার শুরুতেই দেশের অনেক জেলায় শুরু হয়েছে বন্যা, জনজীবন পড়েছে বিপর্যয়ের মুখে। বন্যার এই সময় নতুন আতঙ্কের নাম রাসেল ভাইপার সাপ। দেশে সম্প্রতি বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। রাজশাহী ও খুলনা অঞ্চলে থাকা এই বিষধর সাপ চাঁদপুর ও ফরিদপুর অঞ্চলেও এখন বিস্তৃত হয়েছে। সাপের কামড়ে মারাও গেছে অনেকে। রাসেল ভাইপার সহ যে কোনো সাপ কামড়ালে করণীয় সম্পর্কে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দেশের বিভিন্ন স্থানে বেড়েছে মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপারের উপদ্রব, যার দংশনে বাড়ছে মৃত্যুও। বিশেষ করে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী সহ পদ্মা নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। পদ্মা তীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরে জেঁকে বসেছে রাসেল ভাইপারের আতঙ্ক, কেননা গত 3 মাসে এই সাপের কামড়ে মারা গেছে 5 জন। স্থানীয়রা পিটিয়ে মেরেছেন অন্তত 35 থেকে 40টি সাপ। শুধু মানিকগঞ্জ নয়, ফরিদপুর জেলার পদ্মা তীরবর্তী চরাঞ্চলেও দেখা মিলেছে এই সাপের। অন্য সাপ যেমন পালিয়ে যেতে চেষ্টা করে, সেখানে এই সাপগুলো মানুষের কাছাকাছি যখন চলে আসে তারা শব্দ করতে থাকে, আর যখন তার আয়ত্তে মানুষ চলে যায় তখন আতঙ্কিত হয়ে কামড়ও দিয়ে বসে। চিকিৎসকের মতে রাসেল ভাইপার কামড়ের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পরেও রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি, ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। সবচেয়ে বেশি মাংসপেশি, কিডনি এবং স্নায়ুতন্ত্রের জটিলতা তৈরি করে, কিডনিকে ড্যামেজ করে দেয়, রোগীদের ডায়ালাইসিস লাগতে পারে। মৃত্যুর প্রধান কারণ হচ্ছে দেরি করে হাসপাতালে আসা এবং দেরি করে অ্যান্টিভেনম নেওয়া। প্রতিকার ঝাড়ফু দিয়ে সময় নষ্ট করা যাবে না, রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে, দ্রুত অ্যান্টিভেনম দিতে হবে। রাসেল ভাইপার সহ যে কোনো সাপ দংশন করলে শান্ত থেকে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওঝার কাছে যাওয়া যাবে না, চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। শরীরের যে স্থানে সাপ কামড়েছে সেটি কম নড়াচড়া করতে হবে। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলেও ফেলতে হবে। কাপড়ের গিঁট ঢিলা করতে হবে। সিনেমার মতো কোনোভাবেই কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করার চেষ্টা করা যাবে না। কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা করা যাবে না। বরফ, তাপ বা অন্য কোনো ধরনের রাসায়নিক ক্ষতস্থানে প্রয়োগ করা যাবে না। কামড়ের স্থান শক্ত করে বাঁধা যাবে না, এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গুও হতে পারেন। এই নিয়মগুলো মানলেই সাপের দংশনে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল দিল্লি যাচ্ছেন। টানা 4র্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি বিদেশে শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। দিল্লিতে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, উপ-আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, কানেক্টিভিটি, অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা, প্রতিরক্ষা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত ও বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোতে তার প্রভাবের বিষয়টি গুরুত্ব পেতে পারে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভূ রাজনীতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে। সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। ভারতের সাথে বৈরী সম্পর্ক তৈরি বিএনপি দেশের ক্ষতি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতীয় স্বার্থে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আওয়ামী লীগ। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন তিনি। রাকিব হাসানের রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভার আয়োজন।
এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঢাকা উত্তরের মেয়র। সভার শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দলের নানা কর্মসূচি তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠানের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা ১০ দফা কর্মসূচি আওয়ামী লীগ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে এদেশের ক্ষতি করতে চেয়েছে। বৈরিতা যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখছেন জানিয়ে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেয়া যে সরকারের কর্মসূচি তাদের দ্বারা জাতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মভেদী অশ্রুপাতের কারণ। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছেন। আজ দামি সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মভেদী অশ্রুপাতের কারণ। আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছেন। বিভিন্ন দেশের সাথে সরকার বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করলেও কাঙ্ক্ষিত মাত্রার সাড়া মিলছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশের বাণিজ্য নীতির বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নির্দেশনা বিষয়ক সেমিনারে তিনি একথা জানান। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এই মুহূর্তে ২৬টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে। বঙ্গোপসাগরকে যুক্ত করে বিশ্ব বাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে। ট্যারিফ পলিসির সঙ্গে লজিস্টিক পলিসি পরিবর্তন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বৈশ্বিকভাবে কিভাবে সুবিধা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা চলছে। ইকোনমিক পার্টনারশিপ নিয়ে কাজ করছি, রিজিওনাল কানেক্টিভিটি এবং রিজিওনাল বিজনেস ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছি। আমাদের অনেকগুলি কাজ এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রায় ২৬টা দেশের সাথে বিভিন্ন ধরনের ট্রেড এগ্রিমেন্ট, যেটা আজকে কিউনিট স্পিকার বললেন যে ভিয়েতনাম যেভাবে এফটিএ করে দেশকে অগ্রগতি করেছে। পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে লঞ্চগুলো। কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের সারি। বাস টার্মিনালগুলোতেও একই চিত্র। এবার এই যাত্রা নির্বিঘ্ন ছিল বলেও জানান সবাই। আবু সাইদ অপুর রিপোর্ট। চিরসত্য দায়িত্বের কাছে হার মেনেছে আবেগ আর ভালোবাসা। বাস্তবতার চরম সমীকরণে ঈদের আমেজ এখনো না কাটলেও বুক ভরা আক্ষেপ আর কষ্ট নিয়ে আপন ছেড়ে ফিরতে শুরু করেছেন প্রিয় কর্মস্থলের নগরী রাজধানীতে। ঈদের একদিন পরেই খুলে যায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এর ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়ে ফিরছেন তারা। দিন শেষ বাড়িতে যাব, আবার দেখা গেছে বাড়ি শেষ, আবার ঢাকাতে চলে আসতে হবে। কর্মসংস্থান সবকিছু ঢাকাতে। আমাদের গ্রামে গেছিলাম, মা বাবার সাথে ঈদ করছি। এখন চাকরিজীবী মানুষ বা চাকরির জন্য ফিরে আসতে হচ্ছে। বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে ঢাকামুখী মানুষ, আর আকাশপথ ছিল বেশ যাত্রীচাপ। একই পরিস্থিতি রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনাল সহ সদরঘাট লঞ্চ টার্মিনালও। আর কমলাপুর রেল স্টেশনে ঘরফেরা মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। জীবন জীবিকার টানে সবাই ছুটে আসছেন কর্মস্থলে। এটাই যেন জীবনের নিয়তি।
ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যয় আর রেল ভ্রমণে খানিকটা কষ্ট হলেও ঈদের আনন্দের কাছে যেন তা মেলান হয়ে গেছে, আর তাই শুধু কর্মস্থলে যোগদানের অপেক্ষা। আমরা এখানে চাকরি করি, আমাদের ঈদের ছুটি কাটিয়ে এখন আমরা অফিসে যোগদান করলাম। বাচ্চাদের স্কুল, সংসার, কর্মব্যস্ততা সব কিছু মিলিয়ে আমাদের সব কিছু ছেড়ে চলে আসতে হয় ঢাকাতে। আমাদের আসলে ফিরে আসতে যে কি কষ্টটা লাগে এটা নিজেরা ছাড়া কেউ প্রকাশ করতে পারবো না। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে আবারও ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত নগরী রাজধানীতে নগরবাসীরা। তবে তাদের প্রত্যাশা একটাই, যেভাবে তারা নিরাপদে বাড়ি গেছেন আবার সেভাবে নিরাপদে তারা এই কর্মস্থল নগরীতে ফিরতে পেরে তার স্বস্তি প্রকাশ করেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকারের এই ব্যবস্থাপনার উপরে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা। কুড়িগ্রামের উলিপুরে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, জীবিত উদ্ধার করা হয়েছে 18 জনকে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। বুধবার রাতে দুর্ঘটনা ঘটে। জানা গেছে নদীর তীব্র স্রোতে চর সাদুয়া দামারহাট এলাকায় নদীতে নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকায় 26 জন বরযাত্রী ছিলেন। এর মধ্যে 18 জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে গিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করে। উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জানান এখনো উদ্ধার কাজ চলছে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। সিলেটে জলাবদ্ধতার কিছুটা উন্নতি। কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে সব নদ নদীর পানি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সই হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি চেয়েছে বললেন ওবায়দুল কাদের। এই সরকার দিয়ে জাতির উন্নতি সম্ভব নয়, মন্তব্য রিজভী। বাণিজ্য মন্ত্রণালয় 26টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বঙ্গোপসাগরকে যুক্ত করে বৃদ্ধির চেষ্টা চলছে বিশ্ব বাণিজ্য। এবং পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। নির্বিঘ্ন ঈদ যাত্রায় চোখে মুখে স্বস্তি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।